হাতে সময় খুব বেশি নেই। খবরের কাগজ, টিভি, সোশ্যাল মিডিয়া সব জায়গায় একটাই কথা ঘুরছে। জ্বালানি সংকটে খুলনার একের পর এক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে। আর একই সময়ে সরকার উন্নয়ন সহযোগীদের কাছ থেকে শত শত কোটি টাকা সাহায্য চাইছে। এটা নতুন কিছু না। বাংলাদেশ গরিব দেশ, সাহায্য চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা এখানে না। প্রশ্নটা হচ্ছে এই সংকটটা কেন বারবার আসে, আর কেন এই সংকটের পুরো বোঝাটা কেবল সাধারণ মানুষের ঘাড়েই পড়ে। ইরানে যুদ্ধ হয়েছে, ঠিক আছে, এর প্রভাব পড়বে আগে এশিয়া, তারপর ইউরোপ, তারপর পুরো বিশ্ব। এটা অর্থনীতির স্বাভাবিক চেইন রিয়াকশন। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল পর্যন্ত বলে দিয়েছে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, মানে যুদ্ধ থেমে গেলেও ক্ষতি থামবে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই সংকটটা শুধু বাইরের কারণে না, ভেতরের পচনটাই আসল সমস্যা। কারণ যদি যুদ্ধই দায়ী হতো, তাহলে কেন একই দেশের ভেতরে দুইটা আলাদা বাস্তবতা দেখা যায়? একদিকে সাধারণ মানুষ লোডশেডিংয়ের অন্ধকারে বসে আছে, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, পড়াশোনা বন্ধ। আর অন্যদিকে মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের বাড়িতে আলো ঝলমল করছে, এসি চলছে, জেনারেটর ব্যাকআপ রেডি, জীবন একদম চকচকে। কেন এই পার্থক্য? কেন এই বৈষম্য? একটা দেশ যখন অন্য দেশের কাছে টাকা চায়, ধার চায়, সাহায্য চায়, তখন সেই দেশের ইমেজটা কি দাঁড়ায় জানেন? বাইরে থেকে তারা দেখে এই দেশের মানুষ রাস্তায় হাঁটতে পারে না, ফুটপাত নেই, দারিদ্র্যের চোখে দেখে মানুষ ধূসর জীবনে বেঁচে আছে। কিন্তু একই দেশের শাসকরা কোট্টায় পরে বিলাসবহুল গাড়িতে ঘুরে বেড়ায়, প্রাসাদে থাকে। তখন প্রশ্নটা খুবই স্বাভাবিকভাবেই উঠে আসে, টাকাগুলো যায় কোথায়? এই যে কোটি কোটি টাকা আসে, কোথায় হারিয়ে যায়? বাস্তবতা হলো 100 টাকা এলে 80 টাকাই প্রথমে উধাও হয়ে যায়। তারপর বাকি 20 টাকা নানা ধাপে কাটতে কাটতে শেষ পর্যন্ত মূল কাজের জন্য থাকে 10 টাকা। এই সেই 10 টাকায় আপনি কি করবেন? রাস্তা বানাবেন, ব্রিজ বানাবেন, বিদ্যুৎ কেন্দ্র চালাবেন। ফলাফল কি হয় আমরা জানি। রাস্তা বানানোর 1 বছর পরই ভেঙে যায়। ব্রিজের রডের জায়গায় নিম্নমানের উপকরণ, কোটি কোটি টাকার প্রকল্প পড়ে থাকে ব্যবহারবিহীন। এই ব্যর্থতার দায় কে নেবে? কেউ না। কারণ যারা দায়ী তারা ধরাছোঁয়ার বাইরে। আজকে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে কারণ জ্বালানি নেই, ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু কেন শুধুই সাধারণ মানুষকে এর মূল্য দিতে হবে? কেন আপনার বাসায় 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং হবে, আর ভিআইপিদের বাসায় 1 মিনিটের জন্য বিদ্যুৎ যাবে না কেন? তারা কি আলাদা দেশের নাগরিক? তারা কি এই দেশের সমস্যার বাইরে? না, তারা আসলে ক্ষমতার ছায়ায় থাকে, আর এই ক্ষমতায় তাদেরকে বাস্তবতা থেকে আলাদা করে দিয়েছে। তারা জানেই না অন্ধকারে বসে থাকা কাকে বলে, গরমে ঘুমাতে না পারা কাকে বলে, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কষ্ট কী। কারণ তারা কখনো সেই পরিস্থিতিতে পড়েনি। এটাই হচ্ছে আসল কারণ। একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে, একদিকে শাসক শ্রেণী, অন্যদিকে সাধারণ মানুষ। এই দেয়ালটাই ভাঙতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেউ কি সেটা ভাঙতে চায়? না, কারণ বৈষম্যটাই তাদের সুবিধা। আপনি অন্ধকারে থাকবেন, তারা আলোয় থাকবে। আপনি কষ্ট করবেন, তারা ভোগ করবে। আপনি লাইনে দাঁড়িয়ে তেল কিনবেন, তারা বিদেশে বসে বিনিয়োগ করবে। আর এই ব্যবস্থাটাকেই বলা হয় বর্জুয়াতন্ত্রের বাস্তব রূপ, যেখানে গরিব আরও গরিব হয় আর ক্ষমতাবান আরও শক্তিশালী হয়। আজকের সংকট শুধু জ্বালানি সংকট না, এটা একটা আয়নার মতো, যেখানে পুরো সিস্টেমের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি যদি চোখ খুলে তাকান, তাহলে বুঝবেন সমস্যাটা সাময়িক না, এটা গভীর এবং দীর্ঘমেয়াদী। সামনে 1-1.5 বছর কঠিন সময় আসছে, এটা অর্থনীতিবিদরা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কঠিন সময়টা কে বহন করবে? আবারও কি শুধু সাধারণ মানুষ, নাকি এর দায়টা ভাগ হবে? যদি ভাগ না হয়, তাহলে এই বৈষম্য আরও বাড়বে, এই ক্ষোভ আরও বাড়বে। কারণ মানুষ একসময় প্রশ্ন করতে শুরু করে, কেন আমি অন্ধকারে থাকব আর অন্য কেউ আলোয় থাকবে? কেন আমার জীবনের বিনিময়ে অন্য কারো বিলাসিতা চলবে? এই প্রশ্নগুলোর উত্তর একদিন না একদিন দিতেই হবে। কারণ ইতিহাস বলে, যখন বৈষম্য চরমে পৌঁছায়, তখন পরিবর্তন আসবেই, হয় শান্তভাবে, না হয় বিস্ফোরণের মতো। একদিকে তারেক রহমানের সরকার জনগণের ঘাড়ের উপর বোঝা চাপিয়ে তারা নাকে তেল লাগিয়ে শান্তিতে ঘুমাচ্ছেন, আর অপরদিকে দেশের ভেতরে লুটপাট বাণিজ্যে মগ্ন হচ্ছেন তারই এমপি মন্ত্রীরা। একটা উদাহরণ বেশ চোখে পড়ার মতো। কেউ যদি আপনার 5,000 টাকা চুরি করে, আপনি হয়তো তাকে মাফ করে দিতে পারেন, ভাবতে পারেন ঠিক আছে, মানুষ ভুল করে। কিন্তু কেউ যদি আপনার 2,20,000 কোটি টাকা চুরি করে, তখনও কি আপনি তাকে মাফ করবেন? না, কোনোভাবেই না। কারণ এটা শুধু চুরি না, এটা পুরো একটা জাতির ভবিষ্যৎ লুট করে নেওয়া। অথচ অবিশ্বাস্য হলেও সত্য, এই ভয়ঙ্কর অপরাধটাই বাংলাদেশে ঘটেছে।
আর তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো এই অপরাধীদের শাস্তি তো দূরের কথা, বরং নতুন করে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে সংসদে বিল পাশ করে রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকেই এই সুযোগ তৈরি করা হয়েছে। অর্থাৎ যাদের বিচার হওয়ার কথা ছিল তাদেরই আবার ক্ষমতার ছায়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। ভাবুন একবার, জনগণ তাদের কষ্টার্জিত টাকা ব্যাংকে জমা রেখেছে, প্রবাসীরা রোদে পড়ে ঘাম জড়িয়ে টাকা পাঠিয়েছে দেশে, সেই টাকা নিরাপদ থাকবে এই বিশ্বাসেই মানুষ ব্যাংকে জমা রাখে। কিন্তু সেই বিশ্বাসটাই ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সরাসরি জনগণের পকেট কাটা হয়নি, কারণ সেটা করলে ধরা পড়ে যেত। তাই হয়তো নেওয়া হয়েছে ব্যাংক থেকে ঋণ নেওয়ার নামে হাজার হাজার কোটি টাকা তুলে নেওয়া, আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই ঋণ আর ফেরত না দেওয়া। কারণ এই খেলায় একা কেউ ছিল না, এর পেছনে ছিল রাজনৈতিক ছত্রছায়া, ভাগাভাগির রাজনীতি এবং ক্ষমতার সুরক্ষা। একটা দুইটা না, একাধিক ব্যাংককে টার্গেট করে এই লুটপাট চালানো হয়েছে। ইসলামী ব্যাংকসহ মোট কয়েকটি বড় ব্যাংক কার্যত শূন্য করে দেওয়া হয়েছে, যার ফলে আমরা দেখছি মানুষ ব্যাংকে গিয়ে নিজের টাকাই তুলতে পারেনি, লাইনে দাঁড়িয়ে হাহাকার করছে, কান্না করছে, কিন্তু ব্যাংকের ভল্ট ছিল খালি। এই দৃশ্য কোনো কল্পকাহিনী না, এটা এই দেশের বাস্তবতা। এরপর পরিস্থিতি সামাল দিতে সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছে, ব্যাংকগুলোকে একত্রিত করা হয়েছে, বিমা খাত থেকে ভর্তুকি দিয়ে কোনোভাবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, যাতে সাধারণ মানুষ পুরোপুরি সর্বনাশের শিকার না হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সর্বনাশটা কেন হলো, আর যারা এই সর্বনাশ করলো তাদেরই বা কী হলো? উত্তরটা হতাশাজনক। অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে এত বড় কেলেঙ্কারির অভিযোগ, তারাই আবার নতুন করে ব্যবসা করার অনুমতি পাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করা হলে কোনো জবাব পাওয়া যায় না, ফোন ধরা হয় না, ব্যাখ্যা দেওয়া হয় না, যেন একটা অদৃশ্য নির্দেশনা কাজ করছে, চুপ থাকো না হলে বিপদ আছে। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আরও বড় কোনো সমঝোতা কাজ করছে? অভিযোগ রয়েছে, আগে যেভাবে রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে লুটপাট করা হয়েছে, এখনও সেই একই খেলা চলছে, শুধু খেলোয়াড় বদলেছে। ক্ষমতা বদলায় কিন্তু পদ্ধতি বদলায় না, কারণ এই সিস্টেমটাই এমন যেখানে ক্ষমতা আর অর্থ একে অপরকে রক্ষা করে। ভাবুন তো, একজন ব্যক্তি বা একটি গোষ্ঠী এত টাকা লুটপাট করেছে, যদি সেই টাকা দিয়ে প্রতিদিন 2 কেজি করে 1000 টাকার নোট খাওয়া হতো, তবু সেই টাকা শেষ হতে হাজার হাজার বছর লাগত। এই উদাহরণটা হয়তো অতিরঞ্জিত শোনাতে পারে, কিন্তু এর ভেতরের বার্তাটা স্পষ্ট। লুটপাটের পরিমাণ কল্পনার বাইরে। আর এই টাকা কার? কোনো ব্যক্তিগত সম্পদ না, এটা আপনার আমার জমানো টাকা। এটা সেই প্রবাসীর টাকা যে মরুভূমির রোদে কাজ করে। এটা সেই শ্রমিকের টাকা যে দিন শেষে ঘামে ভেজা শরীর নিয়ে বাড়ি ফেরে। এটা সেই টাকা মধ্যবিত্ত মানুষের যেটা সঞ্চয় হয়, যে ভবিষ্যতে নিরাপত্তার জন্য তারা ব্যাংকে জমা রাখে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, একদিকে এই বিশাল লুটপাটের দায় এড়িয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে সেই ঘাটতি পূরণ করতে জনগণের উপর চাপানো হচ্ছে নতুন ট্যাক্স, বাড়ানো হচ্ছে ভ্যাট। অর্থাৎ চুরি করবে একজন আর তার মূল্য দেবে পুরো জাতি। এটা কি ন্যায় বিচার? আজ আপনি হয়তো ভাবছেন ব্যাংকের টাকা গেছে, তাতে আমার কি? আপনি হয়তো নিশ্চিন্তে আছেন, ভাবছেন আপনার টাকা নিরাপদ। কিন্তু ইতিহাস বলে, এভাবে চুপ করে থাকলে একদিন সেই আগুন আপনার ঘরেও লাগবে। যখন আপনার কষ্টের সঞ্চয় হঠাৎ অদৃশ্য হয়ে যাবে, তখন আর কিছুর করার থাকবে না। কারণ লুটপাট কখনো থামে না যতক্ষণ না তাকে থামানো হয়। আজ যারা নতুন করে সুযোগ পাচ্ছে তারা বসে নেই, তারা অপেক্ষা করছে আবার কবে সুযোগ আসবে, আবার কবে হাজার কোটি টাকা তুলে বিদেশে পাচার করা যাবে, সেই হিসাব কষছে। তাই প্রশ্নটা এখন আপনার, আপনি কি চুপ থাকবেন নাকি প্রশ্ন করবেন? কারণ চুপ থাকাটা এখন আর নিরপেক্ষ থাকা নয়, চুপ থাকা মানে এই অন্যায়ের অংশ হয়ে যাওয়া।